প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ একটা বিশেষ বিষয় আছে, সেই বিষয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ। 2024-এর শেষ প্রান্তে আমরা পুরো 2024 জুড়ে বাংলাদেশে কি ঘটলো, কেন আমরা কান্ট্রি অব দ্য ইয়ার হলাম। গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা সাফল্য এসেছে এবং এই বাংলাদেশের জনগণ যেমন বাংলাদেশ হিসাবে দেখতে চায় সেই পথে আমরা পা বাড়িয়েছি। সেই জন্যই দ্য ইকোনমিস্টের তালিকায় 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ। এই বিষয় নিয়ে আলোচনা করব, আমার দেশ বাংলাদেশ কেমন আছে। এবং আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, আছেন মোজাম্মেল হক চঞ্চল, সিনিয়র সাংবাদিক, যুগান্তর। দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই। দ্য ইকোনমিস্টের তালিকায় 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ। গতকালকে আমরা এই রিপোর্টটি পেয়েছি এবং এর পাশাপাশি আরও বেশ কিছু দেশের নাম ছিল তালিকায়, সিরিয়া ছিল এই তালিকায়, এবং এটি নিয়ে একটি বিতর্কও তৈরি হয়েছে। বাংলাদেশ যে পথে আগানোর কথা সেই পথে কতটা আগাচ্ছে আপনার কি মনে হয়? না, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতা তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। সাথে সাথে আমাদের সহ আলোচক যিনি আছেন সিনিয়র সাংবাদিক। এখানে দেখেন ইকোনমিস্ট যে রিপোর্টটা দিয়েছে এটা একটা প্রাসঙ্গিক বিষয়, কারণ একটা দেশে বা একটা জাতির জীবনে এই ধরনের অভ্যুত্থান হওয়া, এটা পৃথিবীতে যতগুলো দেশ আছে এটা সহজ একটা ব্যাপার না। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র নির্মাণ করেছিলাম বাংলাদেশ। সেখানে আমাদের একটা পতাকা, আমাদের একটা নিজস্ব সংবিধান, একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম। এটা ছিল সেই বছরে বাঙালি জাতির ইতিহাসে একটা বিশেষ অধ্যায়। এরপরে স্বাধীন রাষ্ট্রের নির্মাণের পরে যে আকাঙ্ক্ষাগুলো মানুষের মধ্যে ছিল, যেটাকে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে আমার দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, আমাদের দেশের মানুষের মৌলিক মানবাধিকার থাকবে, এগুলো যখন না থাকে তখনই জনগণের মধ্য থেকে একটা বিপ্লব সংগঠিত হয়। পৃথিবীর বহু দেশে সেটা হয়েছে এবং এই অবস্থা আমাদের দেশে চলতে থাকায় 90-এ আমরা একটা গণ অভ্যুত্থান আমরা আরেকটি করলাম। সেই সময় স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হলো। এরপরে আমরা ভেবেছিলাম যে দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চালু হবে, যেটা রাষ্ট্রের জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো তারা ফিরে পাবে। কিন্তু আমরা দেখেছি যে সেটা থেকে আমরা পিছিয়ে গিয়েছি এবং 90-এর যে গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেখানে রাজনৈতিক দলগুলো পুরোপুরি ব্যর্থ হয়। কারণ এই আন্দোলনে যে 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল এবং রাজনৈতিক নেতৃত্ব সেখানে অঙ্গীকার করেছিল, শপথ নিয়েছিল, স্বাক্ষর করেছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই পতিত স্বৈরাচারকে আমরা আর কখনো কেউ গ্রহণ করব না। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সেখানে তারা সারেন্ডার করলো, যার প্রেক্ষিতে আবার জনগণের মধ্যে সেই মুক্তিযুদ্ধের যে চেতনা কিংবা যে আকাঙ্ক্ষা, এটা আমরা 90-এ ব্যর্থ হলাম, যে কারণে আমরা আন্দোলন করলাম। ঠিক এই 16 বছর ধরে একই কায়দায় দেশে একটা দুঃশাসন চলেছে, নির্বাচন ব্যবস্থা ছিল না, মৌলিক মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না। এই কারণেই যে একটা অভ্যুত্থান হলো এবং ছাত্র জনতা বিপুল মানুষ রাস্তায় নেমে গেল এবং এটা অভূতপূর্ব। যেটা আপনি শুরুতে বললেন যে মানে সারা পৃথিবীতে বাংলাদেশটাকে নিয়ে আজকে সামনে আনা হলো, কারণ ছাত্র জনতা এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং একটা স্বৈর শাসককে উৎখাত করার জন্য আপনি অস্ত্রের সামনে বুক পেতে দিচ্ছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আরেকজন তার মৃত্যুর জন্য সেটা ঝুঁকি নিচ্ছে। তো এইভাবে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই 24টা সারা পৃথিবীর মানুষের কাছে একটা উদাহরণ হিসাবে তৈরি হয়েছে যে নির্বাচনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও জনগণের মৌলিক অধিকার এবং গণতন্ত্র না থাকলে সেখানে একটা বিপ্লব সংগঠিত হবে। তো এর মধ্য দিয়ে আমরা একটা অভ্যুত্থান হলো এবং 16 বছরের সবচেয়ে প্রভাবশালী একটা সরকার যিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে তিনি পালিয়ে চলে গেলেন। এবং পৃথিবীতে এরকম ঘটনা খুব বিরল যে যিনি একদিন আগেও পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিধর রাষ্ট্রনায়ক বলে নিজেকে মনে করেছেন, তিনি পালিয়ে গেলেন এবং তার সাথে 350 এমপি
তারা চলে গেল, বিশাল মন্ত্রী পরিষদ চলে গেল, এবং সেই সঙ্গে আপনি দেখলেন তার লাখ লাখ নেতাকর্মী সবাই পালিয়ে চলে গেল। তো সেই জন্য মনে করি যে 24-এ পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশে, যে জোর করে কিংবা আইন বহির্ভূতভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণকে দমন পীড়ন করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা, তাদের উপরে দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এতে করে ছাত্র জনতা সবাই মিলে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এটা পৃথিবী মানুষ এখান থেকে শিক্ষা নেবে। সেই জন্যই আমার মনে হয় এটা ইকোনমিস্ট এটাকে সামনে নিয়ে আসছে। জি, আমি ফিরবো আপনার কাছে। জনাব মোজাম্মেল হক চঞ্চল, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সব দিকেই নিশ্চয়ই দৃষ্টি রাখছেন। বাংলাদেশে আমরা দেখলাম যে গত 4 দিন আগে তাবলিগ জামাতে 4 জন খুন হয়েছে। এর আগে আমরা দেখলাম যে নাগরিক কমিটির উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল আসছে। রাজনীতিতে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও আমরা দেখছি একটা বিরূপ অবস্থা। সবকিছু মিলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যেভাবে আমরা চেয়েছিলাম বাংলাদেশটাকে, সেই বাংলাদেশটা আপনি কতটুকু দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনার সাথে চ্যানেলের সমস্ত দর্শক কলাকুশলী এবং আমার শ্রদ্ধেয় নেতা মিজান সাহেবকে। আসলে আমরা যেটা মনে করি, আমি যেটা মনে করি যে 90-এর গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা যে সূচনা আমাদের সিনিয়র নেতারা লিখেছিলেন, তখন আমরা ছাত্র, কিংবা 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই চেতনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখান থেকে আমাদের জনগণ, নেতাদের বলবো না, জনগণও অনেক দূরে সরে চলে গিয়েছে। এটা কীরকম আপনি দেখবেন, আমরা পুরোটা একটা অস্থির জাতির পুরোটাই একটা অস্থিরতার মধ্যে ভুগছি। একটা সমাজকে বিনির্মাণ করে কারা? 4টা শ্রেণীর মানুষ: শিক্ষক, চিকিৎসক, আইনের সাথে যারা সম্পর্কিত থাকে, প্লাস আমরা সাংবাদিক। আপনি দেখবেন বাংলাদেশের 4টা শ্রেণীর পেশারি কিন্তু একদম পুরো ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন, শিক্ষকরা ছাত্রদের অস্ত্র তুলে দিচ্ছে, শিক্ষকরা দুর্নীতিবাজ, শিক্ষকদের নৈতিকতা স্খলন আমরা পত্রিকা পড়ছি। আপনি দেখেন চিকিৎসক অধিকাংশ চিকিৎসকই আমি মনে করি ভালো, কিন্তু কিছু কিছু চিকিৎসকের জন্য আজকে কিন্তু পুরো চিকিৎসক মহলে কিন্তু আজকে আপনার মানুষ কষাই বেতা থেকে দেখে, আসলে তা না। চিকিৎসক মহান পেশা। আপনি দেখেন আইনের সাথে জড়িত একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম পুলিশের কনস্টেবল, তারা সবাই আইনের সাথে জড়িত। আজকে আইন ব্যবস্থা কী দেখেন, যে কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা হলো। আমরা সাংবাদিকতার অবস্থা দেখেন, আমরা কি সত্যি কথা বলছি? আমরা কি সত্যি কথা লিখতে পারছি? আমরা সত্যি লিখেছি। গত 16 বছর আমরা কত এজেন্সির মাধ্যমে পাওয়ার রিপোর্ট। এখন আপনারা সত্যি কথা লিখছেন, লিখতে পারছেন না? না, আমি বলতে চাচ্ছি 16 বছর কথা বলছি। এজেন্সির মাধ্যমে রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী কিন্তু আমি লিখতে হয়েছে। আপনি এখন দেখেন, এখন তো আমি পুলিশ ক্ষমতা দেশ চালাচ্ছি, আগে পুলিশ দেশ চালিয়েছে। আপনি 439টা থানায় হামলা হয়েছে। কেন হামলা হয়েছে? মানুষ মানে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে মানুষের, এটা রিফ্লেক্স কিন্তু এই পুলিশের উপরে পড়ছে। এই পুলিশের মাধ্যমে কিন্তু মানুষ, জনগণ অত্যাচারিত হয়েছে। তো সেক্ষেত্রে সেই পুলিশই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে নেমে পড়েছে। একটা মামলা দিচ্ছে, অজ্ঞাত আসামি দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। তো এই কোন রাষ্ট্রে আমরা বাস করছি? কাজে আমি মনে করি যে যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওনাদের প্রথম উচিত আগে মানুষকে মানুষের তৈরি করা। আমরা কিন্তু মানুষের নেই, কিন্তু বাংলা জাতি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ বলেন, যাই বলেন, এই ভূখণ্ডের মধ্যে 55,598 বর্গ মাইলের যে ভূখণ্ড আমাদের, ভূখণ্ডের মধ্যে আমরা মানুষ কিন্তু মানুষ হিসেবে নেই। আমরা এখন ম্যাক্সিমাম কিন্তু এখন মানুষরূপী অমনুষ্যে পরিণত হয়ে যাচ্ছে, দানবে পরিণত হয়ে গেছি। প্রত্যেকটা একজন শেখ হাসিনার মতো অর্চন করছি। আমি ঘরে করছি, কেউ তার কর্মজীবনে করছে, কেউ অফিসে করছে, কেউ আদালতে করছে। আপনি দেখেন 16 বছর কিন্তু সবাই শেখ হাসিনার মতো দানব হয়েছে। কাজে এক দানব গেলে হবে না, এই দানবের সাথে আমাদের প্রত্যেকের যে মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তুলতে হবে, পশুদেরকে দূর থাকতে হবে। যেটা ভাই বললেন যে বাংলাদেশ 2024 সালে আমরা সেরা দেশে পরিণত হচ্ছি, এটা বিদেশের দৃষ্টিতে, কিন্তু আমাদের সাথে কী হচ্ছে? আপনি কি বাজারে গেলে আপনি সেই ফ্লেক্স পাচ্ছি আমরা? এই যে একটা মাত্র ক্ষমতায় আসছে একটা সরকার, তাকে সময় দিতে হবে, তো তাকে আপনি কাজ করার সুযোগ দিতে হবে। কিন্তু আমরা কী করছি? সেই ব্যবসায়ীরা বলেন, সেই মজুরদারা বলেন, আড়তদারা বলেন, তারা কিন্তু দ্রব্যের দাম বাড়াচ্ছে। প্রত্যেকটা যে অস্থিরতা, আমরা কি দেখলাম? একটা আন্দোলন, কিছু হলে শাহবাগে আন্দোলন করছে, কিছু হলে, এবং এরা কারা? এরা কিন্তু ওই যে চিহ্নিত যেই স্বৈরাচার গোষ্ঠী, তাদের কিন্তু মদতপুষ্ট লোক দিয়ে তারা কিন্তু অস্থিরতার মধ্যে এখন রাখছে। গত 5-6 মাসে আমাদের মাত্র সরকার গঠন হয়েছে, কিন্তু আমাদের কতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, কতগুলা অস্থিরতা কাজ করছে। এখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে, আমি যেটা মনে করি যে বাংলাদেশকে বিনিময় করতে হবে এবং রাজনৈতিক নেতৃত্বকে এই হাতে কিন্তু বাংলাদেশের সম্ভব। আপনি যতই বলেন ওয়ান গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক তখন মহিউদ্দিন ফখরুদ্দিন সাহেবের সময় দেখেছি, একটা পর্যায়ে কিন্তু তারাও ছেড়ে দিছে, কারণ তারা কিন্তু পারেনি। রাজনৈতিক নেতাদের একটা কমিটমেন্ট থাকে সমাজের কাছে, দেশের কাছে, তার নিজের কাছে। হ্যাঁ, এর মধ্যে থেকে সে অনেকে, যেমন শেখ হাসিনার মতো কিংবা শেখ হাসিনার মন্ত্রীদের মতো
দানব হয়েছে সেটা অন্য ভিন্ন পাঠ। কিন্তু যার দেশপ্রেমিক রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন মতো লোকটা কিন্তু এই দেশে যুগে যুগে আসে না, শতাব্দীতে অত সহস্র বছরে একবার কিন্তু আসে। ওনার নেতা ডক্টর কামাল হোসেন আমাদের শ্রদ্ধ লোক। কাজে আমি মনে করি যে বাংলাদেশটা যে পর্যায়ে গিয়েছে, এখান থেকে ছাত্র আন্দোলনের স্পিরিট থেকে আমাদের শিক্ষা নিয়ে শুধু সরকার কিংবা আপনার প্রশাসনের কাজ করলে হবে না, রাজনৈতিক দলকে কাজ করলে হবে না, প্রত্যেক মানুষকে কিন্তু এটার উপলব্ধি করতে হবে যে আমরা বাংলাদেশে ডক্টর কামাল হোসেনের মতো রাজনীতিবিদ কজন আছেন? সবাই তো কম বেশি বিতর্কিত। কার হাতে আপনি দেশকে দিবেন, কার হাতে সংস্কার না? আমার মনে হয় কি, আপনি লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে, কথা আছে না? এর মধ্যে থেকে মানুষ কিন্তু বেছে নিতে পারবে। আপনি প্রশাসনকে আপনি ইয়ে করে দেন, ওই যে আপনি দেখলাম যে প্রধানমন্ত্রী হবে সে সরকার প্রধান হবে না, কিংবা দুবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম নানা সংস্থা যদি করে দেন, আমার মনে হয় মানুষ সম্ভব এবং দেশ কিন্তু একসময় ভালো কিছু হবে। জি, নিশ্চয়ই ফিরবো আমি আপনার কাছে। জনাব মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ নিয়ে অনেক বিষয় ঘটছে, বিএনপির কেউ থাকলে আরও ভালো বলতে পারতেন। তারেক রহমান তিনি বলছেন আজকের সংগ্রাম স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার সীমান্তে এক ধরনের অস্থিরতা রয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে এক ধরনের অস্থিরতা রয়েছে। ভারত আজ বিবৃতি দিয়েছে তারা সংখ্যালঘুদের নিয়ে যে নির্যাতন হচ্ছে এবং মাহফুজ আলমের যে মুছে ফেলা সোশ্যাল মিডিয়া পোস্ট সেটি নিয়ে তারা এক ধরনের মন্তব্য করেছে এবং তারা বলেছে যে ভারতের লোকসভায় বলেছে যে বাংলাদেশে 22টি সহিংসতার ঘটনা ঘটেছে। তারা লোকসভায় একটা রিপোর্ট দিয়েছে এবং আমরা বাংলাদেশে থেকে তো জানি যে এরা কি হচ্ছে। তবে গতকালকে 4টি মন্দিরে আক্রমণ হয়েছে, একজন মন্দিরের সেবায়েত তাকেও মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। সব কিছু মিলিয়ে আপনি পরিস্থিতি কি দেখছেন? আসলে ভৌগোলিকভাবে বাংলাদেশের একটা গুরুত্ব আছে আমাদের এই কন্টিনেন্টে, এটা আপনারা জানেন। তো এই জায়গায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছেন, আমাদের পাশে ছিলেন। এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং একটা বিশাল রাষ্ট্র তারা, বাংলাদেশের অধিকাংশ সীমান্তই তাদের অবস্থান। কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে ভূ রাজনীতিতে তাদের নিয়ন্ত্রিত কিংবা তাদের অনুগত একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। এটা স্বাধীনতা পরবর্তীকালে তারা চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন এবং ইতিহাস কিংবা ঐতিহ্যগতভাবেও আপনি যদি দেখেন, এদেশের মানুষেরা কখনোই বিদেশি শক্তিকে তারা সমর্থন করে নাই। আপনি ক্ষুদিরাম থেকে শুরু করে যদি ইতিহাস দেখেন, বাঙালিরা যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, এটা ইতিহাস। এবং এরা কখনোই প্রভু শক্তিকে সমর্থন করে না এবং বশ্যতা মানে নেয় না। তো এই জায়গায় ভারত যে কাজটি করছে, যে বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগের সরকারকে তারা নিজের সরকার মনে করেছে এবং আওয়ামী লীগ সরকারও কথায় কাজে আমরা ভারতকে এত বেশি প্রাধান্য দিয়েছে, যেটা জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। কারণ আমার সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, আমার বিডিআর হত্যা করা হচ্ছে, সেখানে এই গত সরকার সেভাবে জোরালো ভূমিকা রাখতে পারে নাই। তারপরে যদি আপনি দেখেন যে ভারত সরকারের প্রশংসা আমাদের তৎকালীন মন্ত্রীরা করেছে, তখনকার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তৎকালীন সময় থেকে। আমি যদি এখনকার সময় ফিরে আসি, হিন্দুদের উপর আসলে কতটা সহিংসতা হচ্ছে সেটি নিশ্চিত করে বলা কঠিন, কারণ আমাদের কাছে তথ্য নেই এই কারণে যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের প্রোপাগান্ডা দেখি, ভারতের মিডিয়াগুলোতে অনেক রকমের প্রোপাগান্ডা চলে এবং আপনি জানেন যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ৫ম সংশোধনী উঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা কি একটু মানসিকভাবে দুর্বল বোধ করছে না? এখানে একটা জিনিস, আমাদের দেশে আমাদের ভারতে আপনি বাবরি মসজিদ থেকে শুরু করে অনেক ধরনের সহিংসতা ঘটেছে এবং বিশেষ করে মুসলমান তাদের গরু খাওয়ার অপরাধ বলেন কিংবা মাংস বিক্রি করার ঠুনকো অভিযোগে তাদেরকে প্রকাশ্যে পোড়ায় মেরে ফেলে দিয়েছে। কিন্তু বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে একটা মন্দিরও ভাঙা হয় নাই এবং হিন্দুদেরকে সেভাবে পুড়িয়ে মারা হয়েছে বা আঘাত করা হয়েছে, এটা নজির নাই, তারা দেখাতে পারবে না। বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্যান্য সব ধর্মাবলম্বীদের নিয়ে একসাথে বসবাস করে, একটা সম্প্রীতির বন্ধন যেটা বাংলাদেশে আছে এটা ভারতে নেই। কিন্তু ভারত এই অবস্থায় যখন দেখছে যে 5ই আগস্টের পরে তার অনুগত একটা সরকার উৎখাত হয়েছে এবং তিনি কিন্তু ওই সরকারকে প্রোটোকল দিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকার প্রধানকে। এর ফলে কি হয়েছে,
যে বাংলাদেশের মানুষ এই 16 বছরে শেখ হাসিনার ভারত প্রীতি দেখে তারা ভারতের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকে এখন বর্তমান ভারত সরকার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য হোক কিংবা যে সরকারগুলো আসছে এই সরকারগুলোকে তাদের প্রতিপক্ষ মনে করছে, যদি আমার ভুল না হয়। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। আমি আমার দেশের জনগণ কিভাবে সরকার চাবে এবং সরকার কিভাবে পরিচালিত হবে সেটা তো এই দেশের জনগণ ঠিক করবে, এটা তো ভারত করবে না। এই জন্যেই সংখ্যালঘুদের উপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, নানা জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, এগুলোর অধিকাংশই ফেক। এবং এই যে আপনি দেখবেন যে মানে কিভাবে সার্চ করে ঘটনা যে ঘটছে, যেমন গতকালকে নাটোরে যে ঘটনাটি ঘটলো, সেবায়েত তরুণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে মন্দিরে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং এর পিছনেও একটা ষড়যন্ত্র কাজ করছে। কারণ আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে একটা বৃহৎ দল, একটা সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে চলে গেছে, তারা ফিরে আসা কিংবা এই সরকারকে অস্থিতিশীল করার জন্যে একটা নাজুক পরিস্থিতি অবশ্যই তৈরি করবে, এটা একটা ষড়যন্ত্র আছে। পাশাপাশি ভারতের মতন একটা রাষ্ট্র তারা যেখানে উস্কানি দিচ্ছে প্রকাশ্যে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কল্পকাহিনীর বক্তব্য দিচ্ছে, পাশাপাশি ভারতের মিডিয়াগুলো মিথ্যাচার করছে। এতে করে মানুষের মধ্যে যে ঘটনা না তারও বেশি করে প্রকাশ হচ্ছে। আমরা তো এরকম কোনো ঘটনা প্রকাশ্যে দেখছি না যে হিন্দুদের উপরে বর্বর আচরণ হচ্ছে, বরং এই সরকার যেভাবে প্রোটেক্ট করেছে তাদের এবং জনগণ, রাজনৈতিক শক্তি সবাই মিলে গত পূজার সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছে, তাদের 2 দিনের জায়গায় 4 দিনের ছুটি দেওয়া হয়েছে, তারা তো অনেক কমফোর্ট ফিল করছে। বরং এই সরকারের সময় পরিবর্তিত অবস্থায় সংখ্যালঘুরা প্রশাসনের কাছে কিংবা কোথাও গেলে যেভাবে প্রোটেক্ট পাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আমরা উদারভাবে তাদের পাশে দাঁড়াচ্ছি, এটা তো আওয়ামী লীগের সময়ও ছিল না। তারা আওয়ামী লীগের সময় আপনি যদি জরিপ করেন বহু জায়গায় হিন্দুদের বাড়িঘর দখল হয়েছে, নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এখন ভারত সরকার এই সরকারের প্রতি অখুশি হয়ে এবং শেখ হাসিনার সরকারকে রক্ষা করার জন্যই হোক কিংবা তাকে ফ্যাসিবাস্ট ফিরিয়ে আনার জন্য হোক, উনি দুঃখজনক হলেও এই ধরনের প্রচারণায় এবং বাংলাদেশের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে এবং এই সরকার যাতে ব্যর্থ হয় সেই জন্য বহির্বিশ্বেও এই ধরনের একটা তারা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ কিংবা এই দেশের হিন্দু সম্প্রদায়ও সেগুলোতে পা দিচ্ছে বলে আমার মনে হয় না। আমি ফিরবো আপনার কাছে। জনাব মোজাম্মেল হক চঞ্চল, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন একটি বড় নাম, যেহেতু বড় রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবারই বলছেন যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা সংগ্রাম রক্ষার কথা বলছেন। এই সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি কি এবং তিনি কি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথা বলেছেন, ওনার ব্যাখ্যাটা উনি ভালো দিতে পারবেন এবং দলের মহাসচিব হয়তো ভালো দিতে পারবেন। কিন্তু আমি যেটা মনে করি, তার আগে আমি একটা কথা বলি। আজকের 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে যেখানে স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করেছেন, তারপরে বাংলাদেশে একটা ম্যাসিভ ডিজাস্টার হওয়ার আশঙ্কা ছিল, এগুলো আশঙ্কা ছিল। এটা কিন্তু হয়নি। উপরে মহান রাবুল আলমিন আল্লাহ তাআলা এবং তারেক রহমানের প্রচণ্ড সাংগঠনিক কর্মতৎপরতার গুণে। এটা কীভাবে 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। ওই সময় উনি যেভাবে বিএনপি এবং বিরোধী নেতাগুলো, গণফোরাম সহ অন্যান্য দলগুলো যেগুলো মানে আদার দেন আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট দল, সবাই মিলে কিন্তু দেশকে রক্ষা করেছেন। এবং বিএনপি যাকে বড় দল, কাজে তাদের কর্মীর সংখ্যা বেশি, নেতার সংখ্যা বেশি, এবং তারা যেভাবে দেশকে প্রোটেক্ট করেছে এবং যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা অ্যাবসলিউট তারেক রহমানের পার্সোনাল, আমি বলবো ওনার সাংগঠনিক দক্ষতা এবং ওনার ভালো মানুষের একটা বৃহৎ মহৎ মানুষের পরিচয় উনি দিয়েছেন। নয়তো কিন্তু যেভাবে 16 বছর বিএনপি নেতা অত্যাচারিত হয়েছে, অনেক কিছু অসম্ভব আশঙ্কা ছিল বাংলাদেশে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নাকি, একটু যদি পাল্টা প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আমি বলি ছাত্ররা কিন্তু কোনো দলকে ভোট দেয়। ছাত্ররা তো আর কোনো পলিটিক্যাল বাইরে, যে ছাত্ররা আপনার ভোটার হয়েছে সে তো কাউকে না কাউকে ভোট দিচ্ছে, তো ও তো কোনো দলের কিন্তু সমর্থক। একটা জিনিস কিন্তু আমরা ভুল করছি সবখানে, যে বৈষম্য ছাত্র বিরোধী। ছাত্ররা কারা? ছাত্ররা তো এই দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ ছেলেরা যা কোনো না কোনো দল তো করছে, কেউ গণফোরাম করবে, কেউ বিএনপি করছে, কেউ জামাত করতেছে, কেউ জাসদ করতেছে, নিজেরাও নতুন দল তৈরি পরে এখন কিন্তু তার আগ পর্যন্ত দল করার আগ পর্যন্ত কি ছিল?
কোনো না কোনো দলের সাপোর্টার ছিল না। দেখো তার বাবা এক দলের সাপোর্টার, তার মা হয়তো আরেক দলের সাপোর্টার, চাচা এক দলের সাপোর্টার। কাজেই রাজনৈতিক দলের মধ্যে তারাও রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন। আমি যেটা মনে করি, ভাই একটা খুব ভালো কথা বলছে। আচ্ছা, আপনার আমার জাতীয়তা কি? বাংলাদেশি। নিশ্চয়ই। আমাদের এখন প্রধান উপদেষ্টার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন সংখ্যালঘু যে সাঁওতাল, যে বাংলাদেশে ভূখণ্ডে বসবাস করে, তারা তো জাতীয়তা বাংলাদেশি, অথবা বাংলাদেশ তার দেশ। ইন্ডিয়া তো তার দেশ না। এই যে 12 বল সংখ্যালঘু অত্যাচার, এটা সংখ্যালঘুরা পেলে কোথায়? ওটা বাংলাদেশের লোক অত্যাচার কী হচ্ছে না হচ্ছে, এটা বাংলাদেশের গভর্নমেন্ট এটা ইয়া করবে। যেমন দুই ভাই যখন কোনো গ্রামবাসী মারা যায়, তখন আমরা বলি যে এখানে 2 মুসলমান মারা গেছে, কি বলি, 2 ব্যক্তি মারা গেছে। এখন কোনো কারণে কোনো সেটা তো ভারতের একটা রাজনীতির অংশ, বিজেপির একটা রাজনীতির অংশ। কাজে ওরা যেটা করতে যাচ্ছে এবং যে প্রোপাগান্ডা হচ্ছে যে সংখ্যালঘু, তো তারা ইসরায়েলে যে এত লোক মারতেছে, একটা তো কথা বলে না। তারা যদি মানবতার কথা বলে থাকে, ইসরায়েল লক্ষ লক্ষ লোক মেরে ফেলছে, হাজার লোক মেরে ফেলছে, তারা তো কথা বলে না। কাজে এই সংখ্যালঘু বলতে যারা বোঝাচ্ছে, তারা কিন্তু এই দেশের জনগণ, তারা বাংলাদেশের জনগণ, আপনারা আমার ভাই, আপনারা আমার প্রতিবেশী, আমাদের সুরিত। কাজে আমরা তাদের সুরিত। আজকে যদি আমার অসুস্থ হই, আমার ডাক্তার যে আমাকে চিকিৎসা করে, সে হয়তো একজন হিন্দু কিংবা একজন খ্রিস্টান কিংবা একজন বৌদ্ধ, সে কি মুসলমান হিসেবে আমার চিকিৎসা বন্ধ করে দেবে? তা না। আমি যেটা বলতে চাচ্ছি, তারেক রহমান যে কথা বলছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে আজকে আপনার আন্দোলন, এটাই হচ্ছে তখন মূল আন্দোলন। কারণ আমি আপনাকে একটু থামাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের বাকি অংশ লাইভ স্ট্রিম হচ্ছে চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে। আপনারা অনুষ্ঠানের বাকি অংশ দেখতে চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আপনার দেখবেন যেভাবে আপনার এই বাংলাদেশকে ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে আপনার প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং ওপেন তারা ষড়যন্ত্র, মানে ষড়যন্ত্র গোপন হয়, এখন তো ওপেন করছে আর কি। এখান থেকে মুক্তি করতে আমার মনে করি 16 কোটি হোক, 18 কোটি হোক, সংখ্যায় যাই হই আমরা, 20 কোটি লোক হই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে ঐক্যবদ্ধ ছাড়া দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। কারণ আপনি কি মনে করেন ওরা কি বসে থাকবে? ভাই যেটা বললেন যে এই ফ্যাসিস্ট সরকার, তাদের তাবেদার সরকার, এই সরকারকে আবার পুনর্বাসন করার জন্য যা কিছু দরকার আজকে কিন্তু আপনি দেশের রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, মানুষের কথা বলছিলেন, জনগণের কথা বলছিলেন। দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আছে। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, জামাত চাচ্ছে আরও একটু সময়, বৈষম্য বিরোধী ছাত্ররা চাচ্ছে তারা দল গঠন করবে, তারপরে নির্বাচন হোক। এই ঐক্য কি আছে জনগণের আমি মধ্যে? ওইটাই বলতে চাচ্ছি যে ঐক্য করতে হবে। একটা পয়েন্টে দেশের সাথে একটা ঐক্যবদ্ধ করতে হবে। যাই কিছু বলেন, রাজনৈতিক দলের হাতে কিন্তু নেতৃত্বের কাছে কিন্তু দেশ নিরাপদ। দেশ নিরাপদ বলতে হচ্ছে যারা এখন তাদের কাছে নিরাপদ, বাট তাকে নির্বাচন দিতে হবে, কারণ তাদের কমিটমেন্ট আছে। তারা এক সময় আপনার এই দেশ বিশ্ব যেখানে বলেন গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক নেতারাই কিন্তু দেশকে বিশ্বকে শাসন করেছে, তাই না? তো কাজেই আপনাকে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এটা কখন দিবেন সেটা আলোচনা হতে পারে, কিন্তু নির্বাচন দিয়ে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তারা যাতে নেতৃত্ব বাছাই করতে পারে, এবং সেই নেতৃত্ব যেন দেশকে টেনে নিয়ে যেতে পারে, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে এবং আমাদের দেখার বিষয় হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে আমরা একটা প্রত্যাশার কথা বলছিলাম যে সব রাজনৈতিক দলগুলো এক জায়গায় হবে, এক কাতারে হবে, এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখলাম, দেশের সম্মানের প্রশ্নে কিন্তু সব রাজনৈতিক দলগুলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ডেকেছিলেন, তারা সব ঐক্যবদ্ধ ছিল। কিন্তু রাজনৈতিক প্রশ্নে যদি আমরা আসি, তাহলে কি রাজনৈতিক দলগুলো এক জায়গায় আছে? না, এই 5 আগস্টের পরে আমাদের এখানে ছাত্র সমাজ যারা এই আন্দোলনের সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার, যারা এই আন্দোলনটা প্রথম থেকে গড়ে তুলেছিল, এবং তারপরে রাজনৈতিক দলগুলো আমরা তাদের সাথে যুক্ত হই, এবং আমরা নিজেরাও রাজপথে ছিলাম। এবং আপনি নিজে একজন আইনজীবী, আপনি জানেন যে আইনজীবীরাও কিন্তু আদালতে তারা কোন আদর্শের বা কোন দলের প্রতি দুর্বলতা ছিল এরা তারা দেখে নাই। এবং আমাদের ব্যারিস্টার সারা হোসেন সহ তারা প্রতিদিন হাইকোর্টে যে তাদের জন্য আইনি সহায়তা দিয়েছে। রাজনৈতিক দল আমরা যখন দেখলাম যে ছাত্রদের উপরে গুলিবর্ষণ হচ্ছে, তখন আমরা নিজেরা নেমে গিয়েছি, এবং 3 তারিখে আমরা পল্টন মোড়ে আমাদের দল গণফোরাম আমরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমি বক্তব্য দিয়েছি যে এই সরকার মানে পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, কারণ যেভাবে মানুষকে হত্যা করছে নির্বিচারে, আইনের শাসন বলতে কিছু নেই, এটা আমরা করেছি। তো যার ফলে সম্মিলিতভাবে একটা রাষ্ট্রের মধ্যে যে জনশক্তির অভ্যুত্থান তৈরি হয়েছিল, এর ফলে সরকার উৎখাত হয়েছে। এইতে করে একটা আমরা যেরকম 71-এ রাষ্ট্র নির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম, 90-এ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, এই যে জুলাই আগস্টে সকল রাজনৈতিক দল, ছাত্র সমাজ, পেশাজীবী, শ্রমজীবী সমস্ত মানুষ
যারা রাজনীতি করে না, আমাদের মায়েরা, তার সন্তান চলে গেছে 12 বছরের ছেলে, এবং এই 12 বছরের ছেলেকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তুমি কেন আসছো, সে বলছে যে আমার ভাইদেরকে কেন হত্যা করা হচ্ছে, এই জন্য আমি চলে আসছি। এটা পৃথিবীর মানুষ দেখছে। এই যে কারণে এই যে 24টাকে এখন রাজনৈতিক দলের কি অবস্থা? এখন আমি মনে করি যে এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছে, জাতীয় ঐক্য, সেটা হচ্ছে যে একটি দুঃশাসনের বিরুদ্ধে বা স্বৈরশাসকের বিরুদ্ধে একটা রাজনৈতিক ঐক্য এই আগস্ট আমাদেরকে গড়ে তুলেছে। সেটা আমাদের ভেঙে যায় নাই। এবং এক একটা রাজনৈতিক দলের এক একটা আলাদা তাদের কর্মসূচি আছে, তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের রাজনৈতিক সিদ্ধান্ত আছে, এগুলো নিয়ে তারা মাঠে থাকবে। এবং আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছিলেন, আমি সেই অনুষ্ঠানে ছিলাম। আমরা সব দল যারা উপস্থিত হয়েছিলাম, সেই সরকার, শেখ হাসিনার সরকারের বাইরে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে 15 বছর ছিলাম, সব দলই উপস্থিত হয়েছিলাম। এবং আমরা সরকারকে বলেছি যে আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করতে চাই। আপনি কোনো প্রভু রাষ্ট্রকে মনে করবেন না, বিদেশি কোনো রাষ্ট্রকে প্রভু মনে করবেন না, এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কার দরকার আপনি করে আপনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করেন। ফলে এখনও এই ধরনের কোনো বিভেদ আমাদের দলগুলোর মধ্যে আসে নাই। কিন্তু এক একটা দলের আলাদা আলাদা কর্মসূচি, আলাদা আলাদা তার ডিমান্ড, এগুলো থাকবে। আমি মনে করি যে ঐক্য আমরা গড়ে তুলেছি, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। যদি কোনো কারণে যদি বাইরের ষড়যন্ত্রে এই ঐক্যটা ফাটল ধরে, তাহলে এই সরকার ক্ষতিগ্রস্ত হওয়া মানে এই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে। একটা প্রশ্ন যোগ করি, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। মানে এই যে একটা রাজনীতি বিরোধী বক্তব্য, সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইটা ঠিক না, বরং এটা বিতর্ক তৈরি করেছেন প্রধান উপদেষ্টা, যদি আমি একটু করে বলি। কারণ তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। আসলে কি ছাত্ররাই নিয়োগ দিয়েছে? আমরা যারা পলিটিক্যাল পার্টি রাজনীতি করি, আমাদের গণফোরাম 31 বছর ধরে রাজনীতি করে, এবং 18 নির্বাচনে ঐক্য ফ্রন্ট হয়েছিল, ডক্টর কামাল হোসেন প্রধান, উনি তো দীর্ঘদিন কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন না, উনি মন্ত্রী, প্রধানমন্ত্রী হবেন না। এরশাদ বিরোধী আন্দোলনে ওনার কাছে বড় অফার এসেছিল, 3 জোটের রূপরেখা প্রণয়ন তো ডক্টর কামাল হোসেন সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু এবার যেই আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করলো, আমরা বঙ্গভবনে ছুটে গেলাম, সেনা প্রধানের ওখানে ছুটে গেলাম, কিন্তু উনি বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। ফলে ছাত্ররা মনে করছে, এটা তাদের ভুল, যে তারাই আন্দোলন করেছে, তারাই জীবন দিয়েছে, তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আসলে এই যে কথার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে, এতে একটু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করেছি রাজনৈতিক দলগুলো, আমাদের দলও, আমরা বলেছি যে সরকারের মধ্যে যাতে এক একজন এক এক রকম কথা না বলে, সরকার যে দায়িত্বে আছে সে ওই মন্ত্রণালয়কে একটু ভালো করে চালাক। যদি তথ্য মন্ত্রণালয় যিনি আছেন তিনি তার কাজটা করেন, রাষ্ট্র কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের যে সভা হয়, সে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেয়। প্রধান উপদেষ্টার ওই ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত যেটা আসে সেখানে বলুক। আপনি দেখেন যে এই যে সরকারের ব্যর্থতা বা নানানটা নিয়ে এখন প্রশ্ন ওঠা শুরু হয়েছে, কারণ কি? কারণ হলো যে উপদেষ্টারা এক কথা বলছে, পরের দিনই আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছে যে ওইটা তার ব্যক্তিগত, এটা আমাদের না। তাহলে সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছে তারা এক এক সময় এক একটা কথা বললে আমরা রাজনৈতিক দল আমরা অবশ্যই তো বলবো। আপনি একটু আগে মাহফুজ আলমের একটা ইসের কথা বললেন যে পোস্ট উনি দিয়েছেন, উনি কেন এই সমস্ত পোস্ট দিবেন? উনি তো সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, উনি কেন পোস্ট দিলেন? আবার পোস্ট দিয়ে উনি কেন সেটা ডিলিট করে দিলেন? তো এগুলো তো ছেলেমি, একটা রাষ্ট্রের মূল দায়িত্বে থেকে আপনি তো ছেলেমি করতে পারেন না। আপনি একটি স্ট্যাটাস দিলেন, স্ট্যান্ড থাকেন, বোঝান যে আপনি কেন দিয়েছেন, আবার 1 ঘন্টার মধ্যে সেটা ডিলিট করে দিলেন, তা আপনি জনগণের কাছে আপনার জবাবদিহিতা থাকবে না?
আপনি তো দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন সংবিধানের আলোকে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে, তখন তাদেরকে নিয়ে আমরা এই ধরনের মন্তব্য সরকারে থাকা অবস্থায় কেন করব, সেটিও একটি প্রশ্ন। সরকারের অবশ্যই দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সরকারের দক্ষতা অর্জন করা দরকার এবং সরকার যে বক্তব্য দেবে সেটা বুঝে শুনে দেওয়া দরকার। এবং যারা উপদেষ্টারা আছে তারা অনেক সম্মানিত, আমরা তাদেরকে কখনোই প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু তারা যদি তাদের কাজে এবং কথার মধ্যে প্রশ্নবিদ্ধ হয় তখন তো রাজনৈতিক শক্তিগুলো সেগুলো নিয়ে কথা বলবে। আপনারও একটা কথা বলি, আমরা যারা রাজনীতি করি, নির্বাচন কমিশন রাজনীতি করার জন্য আমাদের দলগুলোকে নিবন্ধন দিয়েছে এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে। সেই রাজনৈতিক সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তারা কিন্তু স্টেক হোল্ডার। একজন তো আপনি সংবিধানে যদি দেখেন জনগণ ক্ষমতার মালিক কিভাবে, এই জাতীয় নির্বাচনে সে তার ভোটাধিকার প্রয়োগ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার মনোনীত প্রতিনিধিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে। তো এই কাজগুলো তো জনগণের। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার হন আর নির্বাচিত সরকার হন, আপনি তো সরকার, জনগণের কাছে আপনার জবাবদিহিতা আছে, এটা ভুলে গেলে চলবে না। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করাই দিতে চাই যে এই জায়গা থেকে যদি তারা সরে না যায়, এটা তাদের মনে রাখতে হবে। তাহলে রাজনৈতিক দল এবং তাদের মধ্যে এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি যাতে হবে না। আর যত বেশি এই ভুল বোঝাবুঝি তৈরি না হবে তত বেশি আমরা লাভবান হব। জি, দূরত্বের জায়গাটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছে তারাও বুঝতে পারবে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব চঞ্চল, আপনার কাছে জানতে চাই, আমরা কান্ট্রি অফ দ্য ইয়ার বাংলাদেশ 2024 25 সাল আসছে, কেমন বাংলাদেশ দেখতে চান, ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই দেশকে একটা ক্রান্তি লগ্ন যে দায়িত্ব নিয়েছেন, দেশকে একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, বিপদই বলবো, একটা বিপদে আমরা পড়েছিলাম, উদ্ধার করেছেন। এবং উনি 2024 সালে আমরা কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষিত হয়েছি। আমি আশা করি 2025 সালেও উনি এমন কোনো কাজ করে যাবেন এই দেশের জন্য, জনগণের জন্য, যারা বিশ্বে একটা নজির হয়ে থাকে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, উনি পরিপূর্ণ দায়িত্ব পালন করে দেশকে তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং দেশ স্বাভাবিক গতিতে চলছে। সেটার জন্য একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এই দেশ একটা ভালো সরকার পাবে, একটা ভালো ক্ষমতাসীন একটা দল পাবে যারা দেশকে নেতৃত্ব দিতে পারবে এবং ভালো নেতৃত্ব দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, নির্বাচন নিয়ে আলোচনা করলাম এবং সেখানে যেটি উঠে আসলো সেটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও কিন্তু চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য। এবং বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটি নিশ্চয়ই ভালোর দিকে যাবে, আমরা সেই সেটি প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।